নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। একই মাসে গণভোটের দাবি জামায়াতের। টেকনাফের বাহারছড়ায় গোপন আস্তানা থেকে ৪৪ নারী শিশু উদ্ধার, পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত, জানিয়েছে কোস্টগার্ড। উপকূলে বজ্র বৃষ্টির সম্ভাবনা, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাতে প্রতি বছর প্রাণহানি ৩০০। এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতে পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে ফাতাহ হামাস বৈঠক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে। আজ বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সালাউদ্দিন। রাজীব আহমেদের রিপোর্ট। ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে ৫ মামলায় সাজা দেয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সকল মামলা থেকে অব্যাহতি পান তারেক রহমান। এরপর থেকে তার দেশে ফেরার প্রত্যাশা তৈরি হয়। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তারেক রহমানের দেশে ফেরার বিষয় নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে পদার্পণ, আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে। জোট ও সরকার গঠনের ক্ষেত্রে শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে সালাউদ্দিন বলেন, গণতন্ত্রের পক্ষে থাকা শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। তারা যদি জোটে আসে তাহলে জোটের বড় দলের মাঝখানেই তো নির্বাচন করবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। শুক্রবার রাজধানীতে এক সমাবেশে এ দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে জুলাই সনদের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এতে জামায়াত মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জানান, তারা ক্ষমতায় গেলে জনগণকে দুর্নীতি দুঃশাসন মুক্ত দেশ উপহার দেবেন। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্টদের গণহত্যা ও দুর্নীতির বিচার, এই ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা। সমাবেশে জামায়াত মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নির্বাচিত হলে ৫ বছরই দেশ বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জামায়াত ইসলামী কোন ব্যক্তি কখনো দুর্নীতি করে না, দল দুর্নীতি করে না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের কোন ব্যক্তি এবং গোষ্ঠীকে আমরা দুর্নীতি করতে দেব না। এ সময় নভেম্বরে গণভোটের দাবি জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই। আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআর এর ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। জামায়াত ইসলামীকে যদি আগামী নির্বাচনে জনগণ বিবেচনা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশে ১ নম্বরে একটি সাহসী সরকার কায়েম করব, যেই সরকার দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা কি উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেন তিনি। আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই
সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে, কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না। এটা হাসিনার নিয়োগ করা প্রেসিডেন্ট। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এতে পর্বতের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছিল, এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। অভিযানে তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, তবে অপরাধীদের আটকে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান আছে বলেও জানান তিনি। গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করে। তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ। ইসকন কর্তৃক গাজীপুরের টঙ্গীতে ইমাম অপহরণের নিন্দাও জানায় তারা। বাদ জুমা হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধে মিছিল করে সংগঠনটি। বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে তারা অভিযোগ করেন, ইসকন দেশে আবারও স্বৈরাচার ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল এক আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে। বলেন, বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় মহল্লায় নির্বাচনের হাওয়া লাগবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে। পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন। কেন আসবেন? কারণ তারা অত 15-16 হাসিনার সময় তো ভোট দিতে পারেন নাই। গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশে প্রতি বছর অন্তত ৩০০ মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। এর ৭২% কৃষক। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘন ঘন বজ্রপাত হয় বলে জানান আবহাওয়াবিদরা। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রকৃতি, উষ্ণতা বৃদ্ধি সহ নানা কারণেই বজ্রপাত বাড়ছে বলেও জানান তারা। এমন পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি মাঠ পর্যায়ে জনসচেতনতা তাগিদও দেন আবহাওয়াবিদ ও কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বব্যাপী বজ্রপাতে প্রাণহানির ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বৃদ্ধির ফলেই ঘন ঘন বজ্রপাত হয়ে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়, যার ৭২%ই কৃষক। এদের ৭০%-এর মৃত্যু হয় মাঠে ঘাটে কাজ করার সময়। মাঠের ভিতরে আমরা পড়ে থাকি, আমাদের কোনো যাওয়ার মতন আশ্রয় জায়গা নাই, এই জন্য ঠান্ডাটা আমাদের মাথা পড়ে এসে পড়ে। আমার ভাই কারেন্ট জাল ফালা গুঁচির মাছ খুলেছে, এমন না সে ঠাটা পড়লো ওই গুঁচির মাছ ধরেই আছে।
সময়ের হিসেবে বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যু হয় এপ্রিল থেকে জুনে, অর্থাৎ বর্ষা পূর্ববর্তী মৌসুমে। আকাশ গোলা হয়, তখন আপনার আসমান ডাক বললে উঁচা জায়গাতেই ধরে, ওইখানে যদি লোক থাকে উঁচা জায়গা তো আপনার ওইখানে ফালায় তখন ওই আশেপাশে পড়লই মারা যায়। বজ্রপাত কি বেশি হবে না কম হবে এটা বলা যায় না। এটা মেঘ হওয়ার পরে বেশিরভাগ তখন এই জিনিস আপনার দেখা দেয়, হুট করে দেখা দেয়, এ আছে এই নাই। আকাশ গোলা হইলেই ঠাড়া পড়ে, কিন্তু এখন বড় এখন কোনো গাছপালা নাই, কোনো বাগান নাই। বজ্রপাত রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন এই আবহাওয়াবিদ। যদি মানুষকে বোঝানো সক্ষম হয় যে না, পশ্চিম আকাশে কালো মেঘ দেখা গেলে 30 থেকে 40 মিনিট এই সময়ের মধ্যেই কিন্তু বজ্রপাতের মতো ঘটনাটা ঘটে। সুতরাং এই 30 থেকে 40 মিনিট সময় পর্যন্ত সে যদি খোলা মাঠ যদি অ্যাভয়েড করে চলে, তাহলে কিন্তু বজ্রপাত আপনার 70 থেকে 80% এটার ঝুঁকি কমিয়ে নিয়ে আসা সম্ভব। আর মাঠে ঘাটে বড় গাছের সমারোহ ফিরিয়ে আনার পরামর্শ এই কৃষিবিদের। মাঠ পর্যায়ে, রোড সাইডে অথবা বড় জমি আছে, কিছু কিছু জায়গায় আইল থাকে, সেই সব জায়গায় রাস্তার পারে এখানে যদি আমরা তাল গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু অনেকভাবে কন্ট্রোল করা যাবে। আর বার্তা থাকতেই হবে, সরকার বা আবহাওয়া অধিদপ্তর বলবে যে এই সময়ে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, সেভাবে আমরা সাবধান হব, কিন্তু গাছ লাগাতেই হবে। বজ্রপাতে নিহতের পাশাপাশি বহু মানুষের অঙ্গহানিও ঘটে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে গাজার বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে পশ্চিম তীরের ক্ষমতাসীন দল ফাতাহা এর সঙ্গে বৈঠক করেছে হামাস। অন্যদিকে যুদ্ধবিরতি 2 সপ্তাহ পর গাজায় খাদ্য সংকট বিপর্যয়কর অবস্থায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর জাতিসংঘ বলছে গাজায় 11,500 গর্ভবতী নারী সহ 1/4 মানুষ অনাহারে ভুগছে। কাজী শাহরিনের রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন জোট সরকারকে পশ্চিম তীর দখল সংক্রান্ত বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন। লিকুদ পার্টির এমপি ওফির ক্যাটস এ তথ্য নিশ্চিত করেছেন। সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর এই নির্দেশ দেন নেতানিয়াহু। এদিকে মিশরের মধ্যস্থতায় নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাত্তাহ এর সঙ্গে বৈঠক করেছে হামাস। বৃহস্পতিবার কায়রোতে বৈঠক হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। প্রতিবেদন মতে গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির সম্ভাব্য দ্বিতীয় পর্যায় নিয়ে বৈঠক করেছে দুই পক্ষের নেতারা। এছাড়া সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য হামাস প্রস্তুত আছে বলে জানিয়েছে মুখপাত্র হাজেম কাশেম। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। অন্যদিকে যুদ্ধবিরতির 2 সপ্তাহ পার হলেও গাজায় কাটছে না খাদ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে উপত্যকাটিতে খাদ্য সংকট এখনও বিপর্যয়কর অবস্থায়। 41টি সাহায্য সংস্থা অভিযোগ করে বলেছে ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, আর যতটুকু ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায় গাজায় প্রতিদিন 2000 টন ত্রাণের প্রয়োজন হলেও এখন পর্যন্ত তা পৌঁছানো সম্ভব হয়নি, কারণ মাত্র 2টি প্রবেশ পথ ছাড়া বাকি সব পথই এখনও ইসরায়েলি অবরোধে রয়েছে। জাতিসংঘের তথ্য মতে গাজায় 11,500 গর্ভবতী নারী সহ 1/4 জনগণই অনাহারে ভুগছে। এছাড়া গাজায় জন্ম নেয়া 70% শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গেল 17 বছর স্বৈরাচারী আমলে যারা জনগণের পাশে ছিল বিএনপি তাদের মূল্যায়ন করবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক এম এ মালেক। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে মুন্সিগঞ্জের লৌহজং এর বৌলতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পিআর ও সংস্কারের কথা বলে অনেকে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। এছাড়া গণভোটের কথা বলে কয়েকটি দল সেই একই পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।
আজকে এই নেতাকর্মীরা যারা 16 বছর অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আগামী দিনের দেশ গড়তে হলে আমাদেরকে সেই সকল ইতিহাসকে মনে রেখে আগামী দিনের ভবিষ্যৎ প্রতিষ্ঠা করতে হবে এবং নব্য যারা এই দেশে সুলুম পাল্টে আপনাদের কাছে আসে তাদেরকে আপনাকে বিতাড়িত করতে হবে। বিএনপির কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলের বিরুদ্ধে অবস্থান নিলে দক্ষিণ সুরমার জনগণ প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। আগামীতে দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা চণ্ডীপুলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের আয়োজিত পথসভায় দক্ষিণ সুরমাবাসীকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে এম এ মালিক বলেন, বিএনপিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের শুধু আমরা কোনোভাবেই আমরা বরদাস্ত করব না ধানের শীষের এগেইনস্টে যারা ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রকারীর জায়গা দক্ষিণ সুরমায় হবে না। দক্ষিণ সুরমা ধানের শীষের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, দক্ষিণ সুরমাবাসী তাদের বিষ তাক ভেঙে দেওয়ার পক্ষে। প্রায় 4 মাস ধরেই ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। আরও অন্তত 2 সপ্তাহ এ অবস্থা থাকবে বলে জানালেন বিক্রেতারা। তবে শীতের আগাম সবজি বাজারে এলে দাম নেমে আসবে বলেও জানান তারা। এদিকে গরিবের আমিষ খ্যাত ডিম, মুরগির দামও নিম্নবিত্তের নাগালের বাইরে। আর নানা অজুহাতে বরাবরের মতোই চড়া মাছের বাজার, তবে চালের দাম কিছুটা নিম্নমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সাধারণত এই সময়ে বাজারে শীতের আগাম কিছু সবজি আসে, ফলে এই সময়টায় নিম্নমুখী থাকে বাজার। কিন্তু এবছর উল্টো চিত্র, শীতের সবজি বাজারে আসতে আরো অন্তত 2 সপ্তাহ সময় লাগবে বলে জানালেন বিক্রেতারা। 19-20 দিন বা 1 মাস লাগতে পারে, 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকার আশেপাশে। ধরন ও মান ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। টমেটোর দামও প্রতি কেজি 120 থেকে 140 টাকা। এছাড়া করলা, কাকরোল, বরবটি, ঢেঁড়স, কচুরলতি 80 থেকে 100 টাকা এবং পটল, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকার নিচে কোনো সবজি নাই। আমরা তো নিম্নবিত্ত মানুষ, আমরা হিমশিম খাই। গত 2-3 মাস থেকে সবজির দাম প্রচন্ড আকারে অনেক বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। পটল 120 টাকা কেজি, আবার করলা 120 টাকা কেজি, এইভাবে কিনছে বাজার দাম। তবে গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া ডিমের দাম এ সপ্তাহে কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি খানিকটা বেড়ে 180 থেকে 190 টাকায় উঠেছে। আর গরু খাসির মাংস আগের দরেই যথাক্রমে 750 ও 1200 টাকায় স্থিতিশীল রয়েছে। সীমিত ইনকামের মধ্যে আমরা এত টাকা দিয়ে বাজার করতে পারি না। ডিমের দামটা আসলে উঠানামা করে, যে একদিন দেখা গেছে 40 টাকা, আর পরের দিন 45, আর পরের দিন হঠাৎ করে 50 টাকা হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু দেখা উচিত। দেশে 150-160 টাকা বিক্রি হইতেছে, হঠাৎ করে 20 টাকা 30 টাকা কেজি প্রতি বাড়িয়ে দিতেছে। এদিকে বোতলজাত সয়াবিন তেল এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। তেলটা আসার আগে কেনাটা বাড়াইছে, যেমন আগে কেনা ছিল 960 টাকা, এখন 915 টাকা কিনা পড়তেছে। তেল আমাদের কাছে এখন আগের তেল আছে, আমরা আগের দামে বেচতেছি, আর কোম্পানি বলছে তেলের দাম বাড়াবে। অন্যদিকে সরবরাহ সংকট সহ নানা অজুহাতে বরাবরের মতোই আকাশচুম্বী সব রকম মাছের দাম। কোনোদিন তো শুনি না মাছের দাম কম, সবসময় একই দাম। মানুষ ভাজি খাবে, সেই চিংড়ি যদি 1000 টাকা কেজি হয়, তাহলে বড় চিংড়ি যদি 1500 টাকা কেজি হয়, তাহলে কিভাবে খাবো? বাজার করে আসলে আমাদের কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা আসলে মানুষগুলা, জনসাধারণ বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছি, দিন যাপন করতেছি। তবে সব রকম চালের দাম কিছুটা নিম্নমুখী। কাটারে বেচতেছি আমরা 80 টাকা, আর 28 চাল আছে 60 টাকা কেজি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আবারও আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এরপর বাসটিতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ বলছে বাসটিতে 40 জন যাত্রী ছিলেন। আগুন ধরার সঙ্গে সঙ্গে বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে 20 জন। আরও অনেকে নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার সন্ধানে তল্লাশি চলছে বলেও জানানো হয়। ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরেও আইসিসি র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে পারলে চিত্র কিছুটা ভিন্ন হতো। যদিও এখনও পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ হয়ে যায়নি মিরাজ বাহিনীর। তবে পরবর্তী যে কোনো ওয়ানডে সিরিজ জয়ের বিকল্প নেই। মুদাসসির আলীর রিপোর্ট। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি পা রাখবে বিশ্বকাপে। তবে দক্ষিণ আফ্রিকা অন্যতম আয়োজক দেশ হওয়ায় শীর্ষ ৯ দল বাছাই পর্ব ছাড়াই খেলবে বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের জন্য সরাসরি খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি। এক্ষেত্রে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ৯ দলের মধ্যে থাকতে হবে মিরাজ বাহিনীকে। আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান ১০ম। শেষ হওয়া হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে পরাজিত করলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। ক্যারিবীয়দের অবস্থান এখনও ৯ নম্বরে। ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে পারলে অবশ্য ৯ নম্বরে উঠে আসতে পারত বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। এর মধ্যে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ এবং নভেম্বর-ডিসেম্বরে আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে ২০২৬ সাল বাংলাদেশের জন্য শেষ সুযোগ। এক্ষেত্রে ম্যাচের পাশাপাশি সিরিজ জিততে হবে মিরাজদের। তা না হলে বাছাই পর্ব থেকে টিকিট কাটতে হবে ২০২৭ বিশ্বকাপের। তাই আগামী বছর টি-২০-র পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। একই মাসে গণভোটের দাবি জামায়াতের। টেকনাফের বাহারছড়ায় গোপন আস্তানা থেকে ৪৪ নারী শিশু উদ্ধার। পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত, জানিয়েছে কোস্টগার্ড। উপকূলে বজ্র বৃষ্টির সম্ভাবনা, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাতে প্রতি বছর প্রাণহানি ৩০০। এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতে পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে ফাতাহ হামাস বৈঠক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।